তো গুড মর্নিং। তো এই মুহূর্তে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন হোটেল থেকে। তো আজকের ডেস্টিনেশন আমাদের প্ল্যান ছিল গ্যাংটক, কিন্তু সেটাকে যেহেতু বলেছি যে এই ট্রিপটা অলরেডি একটা আনপ্ল্যান ট্রিপ, তো সকালবেলা ঠিক হলো আমরা যাব হচ্ছে চারখোল ভায়া বাগরাকোট লুপ ব্রিজ হয়ে। তো এই মুহূর্তে আমরা বেরোচ্ছি শিলিগুড়ি থেকে। রাতে যে হোটেলটায় ছিলাম সেই হোটেল থেকে এখন চেক আউট করে আমরা সোজা সেবক রোড ধরে আমরা যাব হচ্ছে বাগরাকোটের দিকে, করোনেশন ব্রিজ পার করে। তো এই মুহূর্তে শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি, গুগল ম্যাপ দেখাচ্ছে সামনে থেকে বাদিকে, মানে পাড়ার রাস্তার ভেতর থেকে গিয়ে আমরা মেন সেবক রোডটাকে কানেক্ট করব। তো চলুন যাওয়া যাক। তুমি পাড়ার রাস্তা, এটা অ্যাকচুয়ালি শর্টকাট, কারণ সামনে থেকেও যাওয়া যেত, বাট ওইদিকে ট্রাফিকটা বেশি হবে। তো তার থেকে বেটার হচ্ছে যে এই দিক থেকে বেরিয়ে গেলে পরে অনেকটা শর্টকাটে আমরা সেবক রোডটা ধরে নিতে পারবো। তো এই মুহূর্তে চলে এসেছি সেবক রোড। অ্যাকচুয়ালি এখানে একটা ফ্লাইওভারের কাজ চলছে। তো এর আগের বারও যখন এসেছিলাম তখনও কাজ চলছিল, এটা টাইম লাগবে। অ্যাকচুয়ালি এই ফ্লাইওভারটা যদি হয়ে যায় তখন কিন্তু শিলিগুড়ি রোডটাকে বাইপাস করে এই ফ্লাইওভার দিয়ে ডিরেক্ট একদম ঠিক বেঙ্গল সাফারির মুখে কানেক্ট করা যাবে। আর আজকে ওয়েদারটা এতটা সুন্দর, মানে আমি সত্যি বলছি, আমি এর আগে বহুবার কিন্তু নর্থ বেঙ্গল এসেছি, এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু এই জায়গা থেকে কিন্তু পাহাড়ের ভিউ কিন্তু পাওয়া যায়নি কোনোদিন। আজকে এত রোদ একটা ওয়েদার, যে সামনে থেকে পুরো ক্লিয়ার ব্লু স্কাই, এবং এখান থেকেই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমি এর আগে কোনোবার দেখিনি। তো এই শীতকালে কিন্তু নর্থ বেঙ্গলে আসার মজাটাই এটা, যে এইরকম ওয়েদার কিন্তু এখানে পাওয়া যায়। তো দারুণ ওয়েদার, চলুন আমার সাথে সাথে আপনারা এই ভিউটাকে এনজয় করুন। সামনে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমরা অলরেডি পৌঁছে গেছি বেঙ্গল সাফারি। আমরা অ্যাকচুয়ালি আজ এই মুহূর্তে চলেছি NH10 দিয়ে। তো এই বাদিকে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন সুন্দর জঙ্গল। এই রাস্তাটা এতটাই সিনিক, প্রত্যেকবার মানে এখান থেকে আসলেই মনে হয় একটা ফিলিংস যে হ্যাঁ সত্যি এবার পাহাড়ে চলে এসেছি। তো এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বেঙ্গল সাফারির মধ্যে পড়ে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়াইল্ড লাইফ জোন। এখান থেকে কিন্তু হাতি পারাপার করে। আমরা দেখেওছি এখানে এর আগে যখন এসছি হাতি। তো এই যে রাস্তাটা অলমোস্ট কিন্তু প্রায় 7 থেকে 8 কিলোমিটারের একটা স্ট্রেচ আছে, এবং এখানে কিন্তু একটা জিনিস আমি ফেস করেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু নেটওয়ার্কের প্রচণ্ড ইস্যু হয়। এখানে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না। তার কারণ হচ্ছে যেহেতু এই জঙ্গলটা এতটাই লম্বা এবং দুদিকে ঘন জঙ্গল, সেই কারণে কিন্তু নেটওয়ার্কের একটা ইস্যু থাকে। বাট সত্যি কথা বলতে গেলে এই রাস্তাটা এতটাই সুন্দর এবং এতটাই সিনিক, যে এই জায়গাটাতে আসলে সত্যিই মনে হয় যে হ্যাঁ এবার নর্থ বেঙ্গলে পৌঁছে গেছি। শিলিগুড়ির জ্যাম ছেড়ে, শিলিগুড়ি থেকে অলমোস্ট 7-8 কিলোমিটার ডিস্টেন্স এই রাস্তাটার। তো এখানে আসার পরে কিন্তু সত্যি মনে হয় যে না এবার নর্থ বেঙ্গলে ঢুকে পড়েছি। তো যাই হোক, চলুন আপনার সাথে আপনারা এই রাস্তাটার ভিউটা নিতে থাকুন, এবং আমি চলি এগিয়ে, এবং আমিও আমার চোখকে আরাম দিয়ে এই রাস্তার সুন্দর প্রকৃতির ভিউটাকে এনজয় করতে করতে রাইড করি। তো সঙ্গে থাকুন। তো এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে আরো পরিষ্কারভাবে, মানে একদম পাহাড়ের কাছেই চলে এসেছি। আর একটুখানি গেলে পরেই কিন্তু এই মোড়টা, সামনে একটা মোড় আছে, এই মোড়টা বাঁক নিলেই কিন্তু একদম পাহাড় সোজাসুজি দেখা যাবে। তো অলরেডি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এত সুন্দর এই রাস্তাটা এন্ড করে এলাম। তো একটা কাজ আমার দরকার, সেটা হচ্ছে যে এই পিছিয়ে একটু যেতে হবে, তার কারণ একটা গ্যারেজ দেখতে পেলাম। এইখানে অ্যাকচুয়ালি আমার বাইকের চেনটা একটু ঢিলা হয়ে গেছে। তো সেইটাকে একটুখানি টাইট দিতে হবে। তো চলুন এটা করে নিই আপনাদের সাথে আবার সামনে দেখা হচ্ছে। তো চেন টাইট করার পরে এখানে সামনেই একটা পেট্রোল পাম্প ছিল, একটু ফুয়েল আপ করে নিলাম। তেল গেল প্রায় 980-90 টাকার মতো।
তো যাই হোক, এরপরে পাহাড়ে যদিও পেয়ে যাব, তবুও একবার দেখলাম একটুখানি ফুয়েলটা ডাউন হয়ে গেছে, তো একবার একটুখানি ফুয়েল আপ করে নিয়ে এবার সোজা এগিয়ে যাই। পরপর গাড়ি আসছে, একটু পার হয়ে নি, তারপরে কথা বলছি আপনাদের সাথে। তো যাই হোক, চলে এসেছি অলমোস্ট। এই যে টার্নিংটার কথা আপনাদের বলছিলাম, এই টার্নিংটা ঘুরলেই কিন্তু সোজা পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই ব্রিজটা পার করার পরেই কিন্তু চলে আসবে সেবক রেলগেট। সেবক রেলগেট পার করলেই কিন্তু পাহাড়ের চড়াই শুরু হয়ে যাবে, এবং এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্ট করতে পারেন। এর আগেও যখন বহুবার আমরা এসেছি এইদিকে, গ্যাংটক গেছি বা কালিম্পং গেছি, তখন কিন্তু আমরা এখানেই ব্রেকফাস্ট করেছি। তো এখানে ডান দিকে বা দিকে প্রচুর ব্রেকফাস্ট করার মতো জায়গা রয়েছে, এখানে চাইলে কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্টটা সেরে নিতেই পারেন। তো চলুন, যেহেতু সকালবেলা রাস্তাটা কিন্তু ফাঁকাই আছে, সকাল অ্যাকচুয়ালি বলবো না, অলমোস্ট 12:30 1টার কাছাকাছি বাজে। তো চলে এলাম আমরা সেবক রেলগেট, ক্রস করছি এই মুহূর্তে, ক্রস করছি সেবক রেলগেট। বাদিকে কিন্তু কাজ হচ্ছে অলরেডি রেলওয়ে প্রজেক্টের। তো রেলের এই রাস্তাটা কোনোদিনই ঠিক হয় না, অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই আছে। তো উঠে পড়লাম আমরা পাহাড়ে। তো চলুন, এবার পাহাড়ের ভিউ শুরু। তো নর্থ বেঙ্গল রাইডের প্রথম দিন আমরা কলকাতা থেকে আসলাম শিলিগুড়ি। তারপরে আজকে শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু উঠে পড়েছি NH10 ধরে পাহাড়ে। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর তিস্তা নদী। কিছুদিন আগেই আপনারা দেখেছেন, লাস্ট অক্টোবর মাসে পুজোর ঠিক পরে পরেই কিন্তু অসম্ভব ধ্বংসলীলা চালিয়েছিল এই তিস্তা। কিন্তু এখন যেহেতু শীতকাল চলে এসছে, এখন কিন্তু নদী একদমই শান্ত, খুব একটা জল নেই, জল কিন্তু একদম নিচের দিকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই তিস্তায় কিন্তু বর্ষার সময় মারাত্মক রূপ ধারণ করে, এবং যার কিন্তু তার জন্য কিন্তু এই NH10 কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু সময় ল্যান্ডস্লাইডের জন্য, তিস্তার কারণে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে বা তিস্তার জল ওভারফ্লো করে কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এই তিস্তা নদীর একটা গুরুত্ব খুব অপরিসীম এই রাস্তাটার জন্য। অপূর্ব সুন্দর ভিউ, চারিদিকে সবুজ পাহাড়, মাঝখান দিকে এরকম টারম্যাক রোড, ডান দিকে তিস্তা নদী বয়ে চলেছে। তো এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে করোনেশন ব্রিজ ক্রস করে, আমরা কিন্তু সোজা চলে যাব বাগড়াকোটের দিকে। এই রাস্তাটা হচ্ছে NH10, এটা কানেক্ট করছে কিন্তু এখান থেকে সোজা গৌহাটি। এবং আপনি যদি জলদাপাড়া বা ডুয়ার্স আপনি যদি যেতে চান, তাহলেও কিন্তু আপনাকে এই রাস্তাটা ধরেই করোনেশন ব্রিজ ক্রস করে কিন্তু আপনাকে সোজা চলে যেতে হবে ডান দিকে। তো চলুন, সামনে আসবে করোনেশন ব্রিজ, আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম সেবক কালীবাড়ি। তো অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে বহুবার গেছি, কিন্তু প্রত্যেকবারই নিচ থেকেই মাকে প্রণাম করে গেছি, কোনোবারই আর যাওয়া হয়নি। তো এইবারও ভেবেছিলাম যাব, কিন্তু হলো না। দেখি যদি ফেরার পথে এই রাস্তা দিয়ে ফিরি, তাহলে অবশ্যই একবার মা সেবকেশ্বরী কালীবাড়ির দর্শন করব। তো এটা খুবই একটা জাগ্রত মন্দির, প্রচুর দর্শনার্থীরা এখানে আসেন, অনেক টুরিস্টও আছে যারা হয়তো যাওয়ার পথে বা ফেরার পথে মায়ের দর্শন করেন। তো এবার হলো না, তো পরের বার বা ফেরার পথে দেখি যদি হয় নিশ্চয়ই দর্শন করব। জয় মা। তো আমরা এগিয়ে চলেছি করোনেশন ব্রিজের দিকে। এই জায়গাটায় রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, ট্রাফিক খুব একটা নেই, কিন্তু সামনের একটা লরি যাচ্ছে বলে পুরো ভিউটা গাঢ় হয়ে গেছে। তো এখান থেকে সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে করোনেশন ব্রিজ। অ্যাকচুয়ালি এই করোনেশন ব্রিজ কিন্তু অনেক পুরনো, যেটা
1941 সালে কিন্তু তৈরি হয়েছিল। এটা কিন্তু বাকপুল নামেও পরিচিত এবং এটা কিন্তু খুব একটা মানে দারুণ টুরিস্ট ডেস্টিনেশন। প্রচুর টুরিস্ট কিন্তু এখানে আসে এবং এই ব্রিজ থেকে কিন্তু তিস্তার সৌন্দর্যটাকে উপলব্ধি করে। তো খুবই সুন্দর ভিউ, অ্যাকচুয়ালি ব্রিজের ওপর দাঁড়াতে দেয় না। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নেবো। যদিও দাঁড়ানোটা অ্যালাউড নয়, তবু একবার ছবি তুলবো, কারণ এখান থেকে অপূর্ব সুন্দর কিন্তু তিস্তার একটা ভিউ পাওয়া যায়। তো একটা সুন্দর ছবি তুলে নিই মোবাইল ক্যামেরা দিয়ে। NH-17 যেটা কিন্তু আপনাকে সোজা কানেক্ট করবে গৌহাটিতে। সোজা চলে গেলেও হচ্ছে NH-10 যেটা আপনার গ্যাংটকের দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে NH-17, অ্যাকচুয়ালি যেটা আগে ছিল NH-31, এটা কিন্তু এখন NH-17 নামে এখান থেকে সেবক থেকে গৌহাটি কানেক্ট করছে। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন সোজা চলে যাব বাগড়াকোট হয়ে। নতুন যে লুপ ব্রিজ, এটা বহুবার আমি ছবিতে দেখেছি, বাট আজকে আমার খুব এক্সাইটেড লাগছে যে আজকে আমি নিজের চোখে এই লুপ ব্রিজটাকে এক্সপ্লোর করব। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু প্রচুর বাদর, অ্যাকচুয়ালি এগুলো তো হনুমান নয়, বাদর। এখানে প্রচুর বাদর কিন্তু এখানে দেখা যাচ্ছে রাস্তার ডান দিকে বাদিকে। খুব রিস্কি, মাঝে মাঝে আমার ভয় লাগে, কারণ ওরা খাবারের লোভে এদিক ওদিক চলে আসে। তো আমি বলবো সবাইকে একটু সেফলি ড্রাইভ করবেন, কারণ ওরা তো বোঝে না, কিন্তু আমরা মানুষ, আমরা বুঝি, আমাদেরকে একটু একটু সাবধানে চললে ওদের প্রাণগুলো হয়তো বাঁচে। তো যারাই এই রাস্তাটাতে ড্রাইভ করেন, একটু আমি তাদেরকে বলবো যে একটু কেয়ারফুলি ড্রাইভ করবেন, যাতে ওদের কোনো ক্ষতি না হয়। তিস্তা নদী ব্রিজটা পার করে আসার আগেও আমার ডান দিকে চলছিল, এখনো কিন্তু আমি ব্রিজ পার করে আসার পরেও কিন্তু আমার সাথে সাথে ডান দিকেই যাচ্ছে। তার সাথে অপূর্ব সুন্দর একটা ভিউ, পূর্ব সুন্দর NH-17। এত সুন্দর এখানকার সিনিক ভিউটা, সত্যি আজকের ওয়েদারটা এত ভালো, মানে আমি বহুদিন পরে পাহাড়ে এসে এরকম ওয়েদার পেলাম। এর আগের বার যখন এসছিলাম, আগের সিরিজে আপনারা দেখেছেন আমি অহলদারা করেছিলাম লড়িঘাট সিরিজটায়। সেই সময় কিন্তু যেহেতু বর্ষা ছিল, ওয়েদার কিন্তু প্রচন্ড ফগি ছিল। এই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা নিয়ে আমি শুনেছি, অনেক বাইকারদের মুখেও শুনেছি এবং আরো অনেকের মুখেই শুনেছি, এটা নাকি একটা হন্টেড ব্রিজ। অনেকেই নাকি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে এখানে। তো আমি দিনের বেলা এখান থেকে ক্রস করলাম, যদি কোনোদিন রাতে আসার সুযোগ হয় তাহলে একবার নিজেও এক্সপিরিয়েন্স করে দেখার ইচ্ছা রইলো। আমি জানি না এত সুন্দর রাস্তাতে কি ভূত থাকে, কি জানি। অসম্ভব সুন্দর, দুদিকে চা বাগান শুরু হয়ে গেছে, দারুণ একটা মনোরম দৃশ্য। চা কিন্তু শুধু পাহাড়েই হয় না, এখন কিন্তু সমতলেও প্রচুর চা হয়। তো শিলিগুড়িতে ঢোকার আগে, যেহেতু রাত রাত হয়ে গেছে বলে আজকে আর দেখতে পাইনি গতকাল, এত সুন্দর চারিদিকে চায়ের বাগান। ঠিক শিলিগুড়ি ঢোকার আগে বাগডোগরার ওখানে কিন্তু এরকম এর ঠিক সেম চায়ের বাগান, এখানেও কিন্তু এত সুন্দর চায়ের বাগান এখানে দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর একটা কিন্তু জায়গা। তো দেখি এখানে সামনে কোথাও দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো, কারণ এত সুন্দর জায়গা কিন্তু ছবি তোলার জন্য আদর্শ। কেমন লাগছে ভিউটা বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এই ডান দিকেই একটু ভাবছি দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলবো, একদম ফাঁকা জায়গা, চারিদিকে চায়ের বাগান। তো এখানে একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ফটোগ্রাফি করে নিই কিছুটা নিজেদের গাড়ি চালিয়ে চলে এলাম। তো সকালবেলা অ্যাকচুয়ালি সেইভাবে ব্রেকফাস্টটা খুব ভারী করে করা হয়নি,
আর একটু চায়েরও নেশা লাগছে। তো দেখি সামনে কোনো ক্যাফে পেলে, এখানে কিছু ক্যাফে দেখতে পাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে একটুখানি কিছু চা বা কফি যদি পাওয়া যায়। এই তো এই বাঁদিকের এটা বেশ সুন্দর। এখানে মোমো-টোমো বানাচ্ছে দেখা যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে একটুখানি ব্রেক নিয়ে নিই। চলো দেখা হচ্ছে সামনে। মুহূর্তে আছি বাগড়াকোটে। এখান থেকে আমরা বাগড়াকোট লুপ ব্রিজটা দেখবো। বাগড়াকোট লুপ ব্রিজ। এটা হচ্ছে বাগড়াকোট মিনা মোড়। বাগড়াকোট মিনা মোড়ে আমরা দাঁড়িয়েছি। ইয়াম্মি রেস্টুরেন্ট। খুব সুন্দর জায়গাটা, অসাধারণ ভিউ। চারিদিকে চা বাগান রয়েছে। আমি একটুখানি ক্যামেরাটা ঘোরাই, তাহলে দেখতে পারবেন পেছনের দিকে চা বাগান। সারথি দাঁড়িয়ে আছে। এর আগে অলরেডি দুটো ট্রিপ কভার করে ফেলেছে নর্থ বেঙ্গলের। এটা থার্ড ট্রিপ। আমি এখনও কোনো নাম দিইনি, নাম দেওয়ার প্রয়োজনও মনে নেই, কারণ রয়্যাল এনফিল্ড মিটিয়র এই নামটাই কাফি। তো পেছনে সুন্দর চা বাগান দেখা যাচ্ছে এখানে। এবং চা বাগানের সাথে সাথে আমি যদি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে চা বাগানের সাথে সাথে সুন্দর এখানে আমরা যে ক্যাফেটায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে ইয়াম্মি ক্যাফে রেস্টুরেন্ট। এখানে মোমো পাওয়া যায়, ওয়াই পাওয়া যায়, চা কফি সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। মোমো এখানে একদম লাইভ তৈরি হচ্ছে এবং লাইভ তৈরি হয়ে সেই মোমোটাই আমাদেরকে ডেলিভারি হয়েছে। অত অলরেডি বাবাই স্টার্ট করে দিয়েছে মোমো খাওয়া। এই হচ্ছে মোমো, খুব সুন্দর। বাবাই অলরেডি, এবং খুব টেস্টি বলছে, বাবাই অলরেডি মোমোতে কনসেন্ট্রেট করে দিয়েছে। আমি এখনও শুরু করিনি, দেখি খেয়ে কেমন হচ্ছে। তো আপনারা যদি এদিকে আসেন, এটা হচ্ছে বাগড়াকোট মিনা মোড়। এখান থেকে জাস্ট লেফট নিলেই আপনি বাগড়াকোট লুপ ব্রিজে পৌঁছে যাবেন। তো বাগড়াকোট লুপ ব্রিজ এখান থেকে অলমোস্ট 4 কিলোমিটার মতো। তো চলুন ওখানে দেখা হচ্ছে। তো চলুন কফি আর মোমো খেয়ে আবার বেরিয়ে পড়লাম। বাগড়াকোট মিনা মোড় থেকে এই জাস্ট বাঁদিকে লেফট টার্ন নিলে পরেই কিন্তু এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাগড়াকোট লুপ ব্রিজের দিকে। তো এখান থেকে খুব বেশি দূর নয়, এবং এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। দুদিকে চায়ের বাগান, মাঝখান থেকে রাস্তা, এবং সামনে একটা লেভেল ক্রসিং দেখা যাচ্ছে। এই লেভেল ক্রসিং থেকে ডান দিকে গেলে কিন্তু নিউ আলিপুরদুয়ার, মাল জংশন, গৌহাটির সমস্ত ট্রেন কিন্তু এদিক থেকেই যায়। তো যাই ক্রস করে চলে এলাম অপূর্ব সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। তো এই বাগড়াকোট লুপ ব্রিজে ঢোকার মুখে এই জায়গাটা কিন্তু বেশ খারাপ, অফ রোড, মানে বড় বড় পাথর। তো আর ঢোকার আগেটাই একটা গাড্ডা মতো ছিল। তো বাবাইকে একটু নামিয়ে দিলাম। উঠো বড় বাবাই। ও ঠিক আছে, এইটুকু তো অফ রোড কোনো ব্যাপারই না। অ্যাকচুয়ালি এটা হয়তো এই রাস্তাটা আগামী দিনে ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখুন বাগড়াকোটের দিকে যেতে গেলে কিন্তু এইরকম কিছুটা অফ রোডিং আপনারা পাবেন। এবং সামনে একটা লরি যাচ্ছে, সে ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছে। যেহেতু অফ রোড, তার মধ্যে সামনে যাচ্ছে একটা লরি। এটা এত ধুলো ওড়াচ্ছে যে পুরো ফ্রিতে পাউডার মাখিয়ে দিচ্ছে। দোল খেতে খেতে যাচ্ছে, সঙ্গে আমিও দোল খেতে খেতে যাচ্ছি। খুবই খারাপ রাস্তা। এটাকে ওভারটেক না করলে পুরো সারা রাস্তায় ধুলো খাইয়ে দিত। একটুখানি খারাপ আছে জাস্ট। এই পেয়ে গেলাম টারম্যাক রোড। ডান দিকে আর বাঁদিকে চলে গেছে, বাঁদিকেই হবে, ম্যাপ তো তাই বলছে। তাও একবার জিজ্ঞেস করে নি, দেখি ওই পেছনের গাড়িটা বোধহয় আসছে, দেখাচ্ছে এই দিকটাতেই। চলুন এগিয়ে যাওয়া যাক বাগড়াকোট লুপ ব্রিজের দিকে। জানি না আমরা অবশ্য যে রাস্তাটা দিয়ে আসলাম ওটা শর্টকাটও হতে পারে, কারণ এই একটা টারম্যাক রোড কিন্তু সোজা ওই দিক থেকে এইদিকে আসছে। তো যেটা গিয়ে কিন্তু লুপ ব্রিজের দিকেই যাচ্ছে। হয়তো ওই রাস্তাটা দিয়ে আসলে রাস্তাটা ভালো ছিল, বাট আমরা যেহেতু মিনা মোড় দিয়ে শর্টকাটে আসলাম, সেহেতু হয়তো রাস্তাটা একটুখানি খারাপ ছিল। তো ঠিক আছে, এইটুকু রাস্তা কোনো ব্যাপারই না। এর থেকে বেশি অফরোডিং হয়তো করতে হতে পারে। কারণ আমি যতদূর জানি যে এই রাস্তাটার মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু খারাপ আছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু লুপ ব্রিজে ওঠা শুরু করে দিয়েছি। এটা ১ম একটা টার্নিং। খুবই সুন্দর রাস্তা, টারম্যাক একদম রোড। অসম্ভব সুন্দর একটা কিন্তু ভিউ পেতে চলেছি। তো আপনারা কিন্তু এই জায়গা থেকে চোখ সরাবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো এই জায়গাটা আমি পুরোটাই আপনাদেরকে দেখাতে চাই। তো আপনারাও আমার সঙ্গে থাকুন, একটুও স্কিপ না করে দেখতে থাকুন। এই যে দেখুন ওপরে কিন্তু আস্তে আস্তে লুপ গুলো দেখা যাচ্ছে বাঁদিকে আমার।
সুন্দরভাবে বানিয়েছে একদম রাস্তাটাকে। সোজা গিয়ে একদম আবার পুরো একদম সাপের মতো এঁকে বেঁকে উঠে গেছে রাস্তাটা। সত্যি পাহাড়ের বুকে এই ধরনের কনস্ট্রাকশন কিন্তু খুবই দক্ষতার পরিচয়। কিন্তু একটাই জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে যে, আমি দেখছিলাম মাঝখানে অনেক ভিডিওতে এই ব্রিজটা নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হচ্ছে। যে সত্যিই কি পাহাড় কেটে পাহাড়ের বুকে এইরকম ধরনের কনস্ট্রাকশন করা উচিত? বাঁদিকে দেখুন অসম্ভব সুন্দর ভ্যালি ভিউটা দেখা যাচ্ছে। আমি আরেকটু উপরের দিকে উঠি, যে ভিউ পয়েন্টটা মেইন আছে ওখান থেকে যাতে আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাতে পারি। তো যাই হোক, যেটা আপনাদেরকে বলছিলাম যে এই যে কন্ট্রোভার্সিটা, যে এই ধরনের কনস্ট্রাকশন কতটা যুক্তিযুক্ত পাহাড় কেটে। দেখুন, ডেভেলপমেন্ট তো অবশ্যই দরকার। তার সাথে, সাথে কিন্তু পরিবেশের ভারসাম্যটাকেও রক্ষা করা উচিত। তো সেই দিক থেকে দেখতে গেলে আ অবশ্যই উচিত নয়। কিন্তু আবার ডেভেলপমেন্টের কথা চিন্তা করলে কিন্তু আ দরকারও আছে। কারণ আজকের ডেটে ইঞ্জিনিয়ারিং অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন কিন্তু অনেক পরিবেশকে বাঁচিয়ে অনেক কিছুই করা যায়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে রোডটা, এই রোডটার নাম হচ্ছে NH 717A। এই রোডটার গুরুত্ব কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে NH-10 কিন্তু মাঝে মধ্যেই ধস নামার কারণে বন্ধ হয়ে যায়। তিস্তার জল উঠে রাস্তা ফ্লাড হয়ে যায়। তো সেই সময় কিন্তু NH-10 টা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু এই রোডটা এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ এই রোডটা কিন্তু কানেক্ট করছে গ্যাংটককে, এবং আমরা খুব ভালো করে সবাই জানি যে গ্যাংটক থেকে কিন্তু নাথুলা আমাদের যে বর্ডার রয়েছে, আমরা কিন্তু ইন্ডিয়া চায়না বর্ডার শেয়ার করি ওইখানে। তো এই রোডটা কিন্তু আগামী দিনে খুব ইম্পোর্টেন্ট হতে চলেছে ডিফেন্স এর জন্য। তো সেই কারণেই যে বলতে, বলতেই দেখুন বাদিকটায় কিন্তু অনেকটা রাস্তা ধসে গেছে, খারাপ হয়ে গেছে। বর্ষা গেছে মাঝখানে, তো বর্ষার কারণেই হয়তো ধস নেমেছে। সেটাকে হয়তো রিপেয়ারিং করেও ফেলবে খুব শিগগিরই। তো এটা হবেই, পাহাড়ে ধস নামাটা স্বাভাবিক। তো যেটা বলছিলাম যে এই রাস্তাটার কেন গুরুত্ব? কারণ আগামী দিনে কিন্তু ডিফেন্সের সাপ্লাই এর জন্য কিন্তু এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে NH-10 এর সাবস্টিটিউট হিসাবে। তো সেই কারণেই হয়তো রাস্তাটাকে এতটা জোর দিয়ে বানানোর কাজ চলছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু রাস্তাটাকে তৈরি করা হয়েছে, এবং এখনো প্রচুর জায়গায় কাজ চলছে। কিছু জায়গায় ধস নামার কারণে রাস্তা খারাপ হয়েছে, সেগুলোকেও কিন্তু মেরামতির কাজ চলছে। কিন্তু যারা এখনো পর্যন্ত এই রাস্তাটায় বাইক নিয়ে আসেননি, তাদেরকে বলব অবশ্যই একবার এক্সপ্লোর করুন এই বাগড়াকোট লুপ ব্রিজ এবং NH-717। অপূর্ব সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর। কি সুন্দর লাগছে ডান দিকটা একদম। মানে এত সুন্দর সমতলকে দেখা যাচ্ছে এখান থেকে। এখান থেকে শিলিগুড়ি যে টাউন, সেটা এত দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যে সমতল ভূমির যে সৌন্দর্যটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আবার সামনে কিন্তু ছাপের মতো এঁকে বেঁকে কিন্তু উঠে গেছে লুপ ব্রিজ। অলমোস্ট আমরা লুপ ব্রিজের টপ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি। তো একদম টপ পয়েন্টে উঠে দাঁড়াবো। এখানে দেখতে পাচ্ছি কিছু টুরিস্ট গাড়ি অলরেডি যাতায়াত করছে। খুব বেশি ক্রাউড নেই এই রাস্তাটায়। তো সামনে থেকে কিন্তু রাস্তাটা আবার বাঁদিকে ঘুরে যাচ্ছে। বাঁদিকে ঘুরে কিন্তু একদম রাউন্ড নিয়ে, পুরো একটা গোল রাউন্ড নিয়ে কিন্তু ব্রিজটা উঠছে। অলমোস্ট কিন্তু আমরা টপের দিকে পৌঁছে গেছি। তা আমার খুব ইচ্ছা ছিল যে এই ব্রিজটাকে এক্সপ্লোর করব। অনেকবার ভিডিওতে দেখেছি চালু হওয়ার পরে। কিন্তু কবে আসবো, কবে আসবো সেই একটা সুযোগ খুঁজছিলাম। তো সেই সুযোগটা পেয়ে গেলাম এবং ফাইনালি কিন্তু চলেই এলাম। এখানেও কিছু লোক দাঁড়িয়ে আছে, দেখছে ভিউ। তো আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেলাম টপে। এটাই হচ্ছে টপ পয়েন্ট বাগড়াকোট লুপ ব্রিজের অলমোস্ট। এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে কিছু ফটোগ্রাফি করব। করে তারপরে কিন্তু আবার এগোবো সামনের দিকে। আমার মনে হয় এই মুহূর্তে আমরা আছি বাগড়াকোট লুপ ব্রিজে। অসাধারণ একটা রাস্তা। আশা করি নিচে থেকে দেখাতে পারছি আপনাদেরকে। এই রাস্তাটা পুরো সাপের মতো এঁকে বেঁকে একদম ওপরে উঠেছে এবং অসাধারণ, খুব সুন্দরভাবে কনস্ট্রাকশন করা একটা রাস্তা। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আপনার পুরো সমতলের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে।
যতদূর চোখ যাচ্ছে পুরো সমতলটাকেই দেখা যাচ্ছে। সমতলকে আমরা পাহাড়ের চোখ থেকে আমরা দেখছি সমতল কীরকম দেখা যায়। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগড়াকোট লুপ ব্রিজের ওপরে। তো অসাধারণ একটা ভিউ এখানে দেখা যাচ্ছে এখান থেকে। এবং আমি জানি না নিচের ওই নদীটার কি নাম, তবে খুব সম্ভবত তিস্তা নদী বা এরকম কিছু হবে। এটা পরে আমি আপনাদেরকে একবার দেখে আমি আপনাদেরকে বলে দেবো। কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তাটাকে, খুবই সুন্দর রাস্তা, এঁকে বেঁকে এরকম পাহাড়ের উপরে উঠেছে। এবং এটা একটা সত্যি কথা বলতে একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার বলা যেতে পারে, যে পাহাড়ের বুকে এরকম ধরনের একটা রাস্তা তৈরি করেছে। তো এই যে রাস্তাটি, এত সুন্দর একটা রাস্তা, এটা একবার বাইক নিয়ে এক্সপ্লোর না করলেই নয়। এই সোজা রাস্তাটা ধরে আমরা এসেছি, দূরে একটা সরু রাস্তা দেখা যাচ্ছে, আমি জানি না কতটা এটা ভিউটা বোঝা যাচ্ছে, বাট একবার তাও আমি দেখাই। জঙ্গলের বুকের মধ্যে দিয়ে এরকম একটা সুন্দর পিচের রাস্তা, অসাধারণ অসাধারণ, মানে মনে হচ্ছে এখানেই থেকে যাই। এবং আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে ওয়েদারটা এতটাই ক্লিয়ার, এত সুন্দর ওয়েদার। এবং এখান থেকে আমি দেখাচ্ছি পাহাড়ের ভিউটা, এখান থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে। আমরা খুব একটা বেশি অল্টিটিউড গেইন করিনি এখনও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগড়াকোট লুপ ব্রিজে। এখানে আমার ওয়াইফ টিনা রয়েছে। তো আমার ছেলে আসতে পারিনি, যেহেতু তিনজন মিলে বাইকে করে আসাটা সম্ভব নয়, সেই জন্য ওকে আমরা আমাদের চোখে দেখাচ্ছি এই বাগড়াকোট লুপ ব্রিজ। তো খারাপ লাগে, ও ছোটো মানুষ, কিন্তু ওকে নিয়ে আসতে পারি না যেহেতু তিনজনে। এবং ও এখন ছোটো বলা বলতে গেলে বড় হয়েছে এখন, ও নিজে নিজে ঘুরতে ভালোবাসে, তো আসেনি আমাদের সাথে। তো আগামী দিনে চেষ্টা করব ওকেও একবার নিয়ে আসার এবং এখানে ওকে সচক্ষে এই জিনিসটাকে দেখানোর জন্য। তো আপনারা আমার সাথে সাথে দেখছেন বাগড়াকোট লুপ ব্রিজ পাহাড়ের বুকে। এই ধরনের আমার মনে হয় না আমি এখনও, যদিও ভারতবর্ষের সব জায়গায় আমার যাওয়া সম্ভব হয়ে ওঠেনি এখনও, কারণ এখনও পর্যন্ত নিজের রাজ্যেরই সমস্ত কিছু এক্সপ্লোর করে উঠতে পারিনি। তো অন্য রাজ্যের কথা এত ডিফারেন্ট, বাট সত্যি অসাধারণ একটা ভিউ। এবং এখান থেকে এই যে নদীর যে শুকনো একটা ভিউ এখানে দেখা যাচ্ছে, পুরো চর পড়ে আছে, বালির চর। এটাই একটা সবচেয়ে বড় সৌন্দর্য এখানকার, যে এখান থেকে পাখির চোখে সমতলকে দেখা। তো অসাধারণ একটা সুন্দর ভিউ আসছে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন আরো এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। রাস্তায় কিন্তু কাজ হচ্ছে এবং এইখানে আরেকটা ব্রিজ তৈরির কাজ চলছে, সেটা বোঝাই যাচ্ছে দেখেই। ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি এবং রাস্তা কিন্তু খুব বাজে অবস্থা এখানটার, একদম ছোট ছোট নুড়ি পাথর, গাড়ির চাকা কিন্তু স্কিড করছে। অ্যাকচুয়ালি এটা একটা আন্ডার কনস্ট্রাকশন রোড। রে বাবারে, খুব বাজে অবস্থা। ব্রিজের কাজ চলছে, একদম এক্সপেনশন জয়েন্ট শুধু একদিকটা লাগানো আছে, আর একদিকটা কাজ চলছে অলরেডি। উঠেনি একটুখানি, এটা বেশ চড়াই আছে, প্লাস কিন্তু অতটা জানি না গোপ্রো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু রাস্তা খুব খারাপ। চলুন একটু আগে উঠেনি। বাদিকটার কি অবস্থা! ঠিক আছে, এটা প্লেন, এরকম মোটামুটি খুব একটা সমস্যা হচ্ছে না। রাস্তাটা চওড়া আছে, এটা একটা সুবিধা। এটা অতটা হয়তো বোঝা গেল না, আমি সোজা টার্নটা নিলাম, কারণ ওইখানটা এতটাই নুড়ি পাথর ছিল যে আমি ওখানটা একদম সোজা টেনে উঠে নিলাম। উঠে এখান থেকে আবার কিন্তু একটু ব্যাক করে আবার ডান দিকে ঘুরবো। বাঁদিকে একটা ব্রিজের পিলার তৈরি হয়েছে, ব্রিজটা অলরেডি চলছে, গার্ডার বসানোর কাজ। মারাত্মক রকমের ধুলো এবং সেই অফরোডিং, মানে এই জায়গাটা দেখে কিন্তু সেই লাদাখের একটা ফিল চলে আসছে। এবং প্রচন্ড ধুলো, মানে এখানে আপনার পাউডার মাখার দরকার হবে না, এত নামিয়ে দিলাম এখানটায়। কারণ এইখানটা কিন্তু মানে যা দেখা যাচ্ছে প্রায় টায়ার কিন্তু
আপনারা হয়তো GoPro-তে বুঝতে পারছেন না, টায়ার কিন্তু প্রায় বসে গেছে ধুলোতে এবং সামনে থেকে গাড়ি আসছে, এত ধুলো বুঝতেই পারছেন। পুরো একদম সাদা পাউডার। মানে এখানে চাকা কিন্তু প্রায় বসে যাচ্ছে ধুলোর মধ্যে। প্রচন্ড ধুলো। সামনে কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। আমি নেহাত বাইকের ভাইজারটা, হেলমেটের ভাইজারটা নামিয়ে রেখেছি, তাই জন্য কিন্তু বাঁচোয়া। প্রচন্ড ধুলো। তো বাবাইকে এখানটা নামাতেই হলো, কারণ প্রচন্ড স্কিড করছিল গাড়িটা। তো যার জন্য বাবাইকে বললাম, তুমি একটু নেমে আসো, কারণ বেকার রিস্ক নিয়ে লাভ নেই। এখানে পড়ে গেলে পরে পুরো জামা কাপড় ধুলো একদম গড়াগড়ি খেতে হবে। এই জায়গাটা যদি বর্ষাকালে কেউ আসে, তাহলে কিন্তু তার অবস্থা খুব খারাপ। তো বাবাই আসছে হেঁটে হেঁটে। ওর একটু কষ্ট হয়ে গেছে, কারণ বেচারা নেমে অনেকটাই চড়াই। গোপ্রোর ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্টই কিন্তু খাড়া এই জায়গাটা। যদি প্লেন জায়গা হতো তাহলেও হয়তো ওকে নামাতাম না, কিন্তু যেহেতু চড়াই ছিল, তার মধ্যে এত ধুলো আর এরকম বাজে অবস্থা, ওই জন্য বাধ্য হয়ে ওকে বললাম, তুমি একটু নামায়। আস্তে আস্তে এসো বাবাই, আস্তে আস্তে এসো, তাড়াহুড়ো কিছু নেই, আস্তে আস্তে এসো। তো দেখুন, এই হচ্ছে অবস্থা। জুতো ফুতো সব একদম সাদা হয়ে গেছে, জামা কাপড়ও অলমোস্ট সাদা হয়ে গেছে। কিছু করার নেই, এটাই অ্যাডভেঞ্চার। অপূর্ব সুন্দর ওয়েদার কিন্তু। আসো আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো, ধীরে ধীরে। তো যাই হোক, আবার উঠে পড়ি। ওঠো। প্রচন্ড ধুলো, প্রচন্ড ধুলো, বাপরে বাপ। এই জায়গাটা পার হয়ে না যাওয়া পর্যন্ত যদি কোনো একটা গাড়ি চলে আসে, তাহলে আরো ধুলো মাখিয়ে দিয়ে চলে যাবে। তো চলুন, বুঝতেই পারছেন, এটাই মজা। কখনো সুন্দর রাস্তা, কখনো অফরোড, নালে আর রাইডের মজাটা কোথায়। তো এবার রাস্তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, কারণ ডান দিকের ভিউটা এতটাই সুন্দর। মানে উপর থেকে নিচের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা উপরের দিকে উঠে এসেছি। এবং এখান থেকে দূরে কিন্তু সুন্দর একটা ভ্যালি ভিউ দেখা যাচ্ছে। পুরো সমতলে কে পাখির চোখে দেখা যাচ্ছে। এখানে বার্ড আই ভিউ বলতে পারেন। অসম্ভব সুন্দর কিন্তু লাগছে দেখতে এখান থেকে। তো নাম না জানা একটা ভিউ পয়েন্ট। আমার সাথে সাথে আপনারাও দেখুন। তো এই মুহূর্তে আমরা ঢুকে পড়লাম চারখোলের রাস্তায়। তো এখানে বোর্ডে ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা একটু দেখে নিই একবার। দেখে আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো এখান থেকে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 কিলোমিটার আর যেতে হবে। আজকে আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা আজকে স্টে করব, সেটা হচ্ছে রত্না হোমস্টে। তো খুবই সুন্দর একটা হোমস্টে। আমি গুগলে রিভিউ দেখে এই হোমস্টেটাকে চুজ করেছি। যদিও আমাদের কোনো বুকিং নেই, আমরা গিয়ে স্পট বুকিং করাবো। স্পট বুকিং করিয়ে আমরা ওখানে স্টে করব। তো রাস্তা কিন্তু ভালোই আছে। যেরকম রাস্তা হয়, যে এক্সপিরিয়েন্স আমি আগেরবার করেছি শিটংয়ে, তার থেকে কিন্তু রাস্তা অনেক ভালো। অনেক ভালো বলতে খুবই সুন্দর রাস্তা। টোটালি টারম্যাক রাস্তা রয়েছে, চারিদিকে সবুজ পাহাড়, তার মাঝখান থেকে ছোট্ট একটা রাস্তা চলে গেছে চারখোল ভিলেজের দিকে। তো চলুন এগিয়ে যাওয়া যাক সামনে। খুবই সুন্দর একটা ভিউ আমি দেখতে পাচ্ছি আমার বাঁদিকে,
জানি না গোপ্রোর ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট সত্যি রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং একদমই ফাঁকা। যেহেতু গ্রামের রাস্তা, সেরকম কোনো বসতি এখানে আমি দেখতে পাচ্ছি না। তো একটু হয়তো সামনের দিকে এগিয়ে গেলে ওখানে দেখা যাবে। গুড ইভিনিং। তো এই মুহূর্তে আমরা রয়েছি চারখোলে। কিছুক্ষণ আগেই আমরা চারখোলে এসে পৌঁছেছি। তো জাস্ট কিছুক্ষণ আগেই সানসেট হয়েছে, অসাধারণ ভিউ। এখান থেকে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, মানে না বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর এবং খুবই সুন্দর লাগছে। এখান থেকে আমরা যে রুমটায় আছি, এটা হচ্ছে রত্না হোমস্টে। এটা হচ্ছে চারখোলের ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে। অলরেডি পাহাড়ে সুন্দর জোনাকি পোকার মতো আলো জ্বলে উঠেছে। তো অসাধারণ একটা ভিউ এবং তার সাথে অসাধারণ একটা সাজানো গোছানো হোমস্টে। ফার্স্ট আমি আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্স। অলরেডি আলো জ্বলেছে পাহাড়ে। সন্ধ্যা, এমনিও শীতকাল, সন্ধ্যা তাড়াতাড়ি নামে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এই আমার রুমের ব্যালকনিতে। খুবই সুন্দর একটা ব্যালকনি, খুব সুন্দর একটা রুম। এই হচ্ছে রুমের ব্যালকনি থেকে ভিউ। তো জাস্ট আমি ব্যালকনি থেকে যদি ঘরের মধ্যে যাই, এই হচ্ছে টোটাল রুম। রুমের সাইজটাও খুব বড় এবং এখানে একটা কুইন সাইজের বেড রয়েছে। সাইডে একটা সাইড টেবিল, দুটো চেয়ার রাখা রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, তার সাথে জলের গ্লাস এবং খুব সুন্দর একটা উডেন ডেকোরেশন দিয়ে তো করা হয়েছে ঘরটাকে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রুম এই প্রপার্টিটার। সবচেয়ে সুন্দর ভিউ এখান থেকেই দেখা যায়, একদম 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে আপনারা দেখতে পারবেন। তার সাথে সাথে একটা কুইন বেড দেওয়া রয়েছে, বালিশ রয়েছে, টাওয়াল প্রোভাইড করেছে, এরকম সুন্দর কার্টেন দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে যদি আমি দেখাই, এখানে সাজুগুজু করার জন্য একটা সুন্দর ড্রেসিং টেবিল বলা যায় না এটাকে, মিরর শুধু দেওয়া রয়েছে এখানে একটা। এবং ওয়াশরুমটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। সমস্ত মডার্ন অ্যামিনিটিস এর মধ্যে রয়েছে, যেরকম এখানে বেসিন দেওয়া রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, টাওয়াল হ্যাং করার জন্য জায়গা রয়েছে, শাওয়ার রয়েছে এখানে এবং বালতিরও দেওয়া রয়েছে, প্লাস এখানে কোমোড রয়েছে। তো খুবই সুন্দর সুন্দর ছোট্ট একটা কোজি বাথরুম, নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দরই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে রুমটা আছে, এই রুমটা হচ্ছে এখানকার রুম নাম্বার 202। আমি যদি বাইরেটা একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ, এই হচ্ছে ফ্লোরটা, টোটালি উডেন ফিনিশ। এবং এই ফ্লোরে আমি যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 1 2 3 4 টোটাল 5টা রুম এখানে রয়েছে। তো আমরা এই রুমটাতে রয়েছি। আমি যদি বাইরে থেকে দেখাই এক্স্যাক্টলি, এই হচ্ছে রুমের ভেতরের ভিউ এবং সুন্দর একটা, এখানে কিছু একটা এরা জ্বালিয়েছে, এত সুন্দর একটা স্মেল আসছে, খুব ভালো লাগছে। তো এই হচ্ছে ওভারঅল রুমের সাইজ, খুবই ভালো, অনেকটা বড়ই রুমটা। তো এখানে আপনারা আসতে চাইলে আমি এর ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দেবো এবং হোটেলের বা এই হোমস্টের যে কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে এবং কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে দিয়ে দেবো। তো এই রুমটাতে আমরা স্টে করেছি। আজকে রাত তো থাকবোই, কালকে এখনো ডিসাইডেড নয়, কারণ বারবার বলছি এই ট্রিপটা টোটালটাই সারপ্রাইজে ভরা ট্রিপ। কখন কোনো কি করব কোনো ঠিক নেই, প্ল্যান নেই। উইদাউট প্ল্যানে এই ট্রিপটা চলবে। তো আপাতত আমরা একটু বাইরের দিকে যাচ্ছি। তো বাইরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখি আশেপাশে একটুখানি পাহাড় রাস্তাগুলো একটু ঘুরে দেখি, গ্রামটা একটু ঘুরে দেখি। খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম। তো টাটা, দেখা হচ্ছে। এই হচ্ছে রত্না হোমস্টে। এটা সিটিং এরিয়া, কমন স্পেসও বলতে পারেন। এখানে সন্ধ্যাবেলায় এসে বসে আড্ডাও মারা যেতে পারে, গল্প গুজব করা যেতে পারে। তো আমাদের রুমটা একদম টপ ফ্লোরে এবং এখানে একটা সুন্দর স্মার্ট টিভিও লাগানো আছে। আশা করি এখানে বসে সময় স্পেন্ড করা যাবে। ওয়েল মেনটেন, ওয়েল ডেকোরেটেড এবং সুন্দরভাবে সাজানো এত সুন্দর একটা হোমস্টে। এখান থেকে শিলিগুড়ি টাউন দেখা যাচ্ছে। এই যে সোজা, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এই যে দূরের যে নিচের দিকে দেখা যাচ্ছে দুটো ঠিক গাছের মাঝখান দিয়ে, এটা কিন্তু সমতল, মানে শিলিগুড়ি। তো এই মুহূর্তে আছি আমরা চারখোলে। খুব সুন্দর একটা কালিম্পং এর একটা সুন্দর অফবিট লোকেশন। তার আগে আমাদের আইডিয়া ছিল, বাট আমরা আসার পরে কিন্তু সত্যি মেসমারাইজড। মানে এত সুন্দর ভিউ, ইভিনিং এ এত সুন্দর লাগছে এবং সদ্য সদ্য সানসেট হয়েছে, তার যে ভিউটা অসাধারণ লাগছে। এবং ওয়েদার আজকে এতই ভালো যে সকালবেলাও খুব সুন্দর রোদ্দুর ছিল। তো
মানে ওভারঅল আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স যা যা দেখতে দেখতে এলাম, খুবই ভালো লাগলো। তো এই হচ্ছে আপনাদের হোমস্টের আর বাইরে থেকে ভিউ। এই হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এর উপরে রয়েছে টপ ফ্লোর। খুব সুন্দর একটা সাজানো গোছানো হোমস্টে। তো আজকে হয়তো অতটা রাত হয়ে গেছে বলে ভালো বোঝা যাচ্ছে না, সকালে আমি আরেকবার আপনাদেরকে এই হোমস্টেটা ভালো করে ঘুরে দেখাবো কোথায় কি আছে। এখানে সুন্দর একটা সাজানো গোছানো জায়গা, এখানে একটা বুদ্ধ স্ট্যাচুও আছে এবং প্রেয়ার ফ্ল্যাগ গুলো এখানে সুন্দর হাওয়াতে ফ্লো হচ্ছে। খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার, চারিদিকে সাজানো গোছানো, সুন্দর একটা গার্ডেন লন টাইপের। এখানে বেঞ্চও আছে, চাইলে এসে বসা যেতে পারে। তো এই হচ্ছে টোটাল হোমস্টেটা। এই যে থার্ড ফ্লোরটা দেখা যাচ্ছে, থার্ড ফ্লোরের একদম লেফট হ্যান্ড সাইডের যে ব্যালকনিটা, এই রুমটাতেই আমরা রয়েছি। তো এইদিকেও একটা রাস্তা উঠে গেছে, এখন অন্ধকার। আমার মনে হয় হ্যাঁ এর উপরেও গ্রাম আছে, ওদিকটা এখন অন্ধকার, ওদিকে আর যাবো না, সকালবেলাটা দেখবো কালকে। এখানেও কিছু ছোট ছোট, আই হোপ এগুলো হোমস্টে কাম রেসিডেন্স, এখানে থাকেন অনেক যারা, তারাই হয়তো হোমস্টে গুলোকে চালান। ভালোই ঠান্ডা আছে, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, এত সুন্দর পরিবেশ। পাহাড়ের কোলে নিজেকে গা ভাসিয়ে দাও। সবাই আমাদের সাথে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। আমাদের চোখ দিয়ে তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। নিজেদের চোখে দিয়ে দেখা তো অবশ্যই ভালো, কিন্তু সেটা আরো বেশি ভালো লাগে। কিন্তু আপাতত চোখ দিয়েই দেখো। আমরা যেভাবে যেভাবে চেষ্টা করছি তোমাদের দেখার সবটাই মানে দেখানোর চেষ্টা করছি, যতটা সম্ভব চেষ্টা করছি। আমাদের পাশে থাকো, সাথে থাকো। আমি সুলগ্না, সাথে সুকান্ত, সঙ্গে দুই চাকা ডায়েরির সাথে। আচ্ছা, আজকে সকালের এক্সপিরিয়েন্সটা একটু বল। আমরা যেই এলাম, রাস্তার নামটাই ভুলে যাচ্ছি বারবার, যেখান দিয়ে আমরা এলাম, এই লুপ ব্রিজটা, হ্যাঁ, তো কেমন লাগলো? অস বাগরাকোট লুপ ব্রিজ। হ্যাঁ, বাগরাকোট লুক ব্রিজটা ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ ভালো লাগবে, ভীষণ। বিশেষ করে ড্রাইভ করতে আরো বেশি ভালো লাগবে। যদি নির্জনে একান্তে কাছের মানুষের সাথে যদি একটু সময় কাটানো মানে কাটানোর জন্য জায়গা লাগে, আমার মনে হয় ওই জায়গার থেকে বেটার জায়গা কোনোটা হতে পারে না। এত সুন্দর লাগবে ড্রাইভ করতে, এত সুন্দর, যে চালাবে তারও ভালো লাগবে, যে পিছনে বসবে তারও ভালো লাগবে। আর 4 চাকা করে আসলে তো সবারই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি চাইবো সবাই এসো, এসো, এক্সপ্লোর করো, দেখো। আমার মনে হয় খুবই ভালো লাগবে, খুবই। তারপরের রাস্তাটা একটু বলো। তারপরের রাস্তাটা খুব একটা, কিছুটা ভালো কিছুটা খারাপ, সে তো হবেই, ওটা কিছু করার নেই। সবটা তো ভালো হবে না, হওয়ার কথাও নয়। কিছুটা খারাপ, সব মিলিয়ে মিশিয়ে। যাই হোক, তাহলেও আমার মনে হয় ভালোই লেগেছে। সবকিছু বাদ দিয়ে এই পাহাড়টাকে দেখলে মনে হয় যেন ওই সবকিছু ভুলেই গিয়ে ওটাই ভালো লাগে, আর কিছু লাগে না। তোমার তো সমুদ্র পছন্দ, আমি বারবার পাহাড়েই। না, আমার সমুদ্র পছন্দ, কিন্তু সত্যি এখানকার পরিবেশ, এখানকার যে অ্যাটমসফিয়ার, আর দূরেই মানে সকালবেলা দেখাবো তোমাদের, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম সামনাসামনি, এত সুন্দর লাগছে। মানে মনেস্ট্রিও আছে আশেপাশে, সে তার একটা ভাইবস আসছে, মানে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। মানে একটা শান্ত, আমরা তো সারাদিন কলকাতায় ভীষণ কাজের মধ্যে ব্যস্ত থাকি, কিছু এরকম মানে বড্ড বেশি জনবহুল, কিন্তু এখানে শান্ত পরিবেশটা আমাদের খুব ভালো লাগছে। কি রে, এই আরেকজন চলে এসেছে আমাদের সাথে পার্টনার। কি করবি? প্রত্যেক জায়গায় গেলেই আমরা এরকম হ্যাঁ, পেয়ে যাই। কি করবে বা, ওখানেই থাকে, কি করবে, মানে কি করবে তো, লাজ নাড়তে নাড়তে এলো। কি করবো, আদর থাকছে বাবাইয়ের কাছে, কি করবে ওরা তো, খুবই ভালো। আমার বাড়িতেও একটা আছে, কি খাবে, জানি না কি করছে। বিস্কুট খাবে, একবার পরে ভিডিও কল করবো অবশ্যই। বিস্কুট খাবে। বিস্কুট খাওয়ার মতো জায়গা আছে কিনা একবার দেখতে হবে। ওখানে তো দিদির বোধহয় দোকান বন্ধ করে দিল, দোকান ছিল। তোকে কালকে সকালে খাওয়াবো। সেই গ্রামটা দেখি, আমাদের একজন বন্ধু এসছেন সঙ্গে, তার জন্য আমরা এখন বিস্কুট খুঁজতে যাচ্ছি। দেখি বিস্কুটের দোকান খোলা কিনা। মনে হয় খোলা, ওই আমরা যে হোমস্টে আছি তাদেরই মনে হয় দোকানটা, মনে হয় বন্ধ হয়ে গেছে। কিন্তু ও বেচারা আমাদের সাথে সাথে এসছিল। তো একটু ডাউন রাস্তাটা সত্যি কথা বলতে এলাম আজকে, এক্সপিরিয়েন্স মোটামুটি, স্কিল আগের থেকে একটু ডেভেলপ হয়েছে, এটা বলতে পারি।
কারণ আগের বার অহলদারাতে এরকম অনেক টার্নিং যেখানে বাবাইকে নামিয়ে দিয়েছিলাম, এবার কিন্তু নামাইনি। A few moments later. সো এই মুহূর্তে আমাদের ডিনার রেডি হয়ে গেছে। তো ডিনারে আমরা রাতে নিয়েছি হচ্ছে রাইস, তার সাথে আছে ডাল, তার সাথে এটা কি আছে বাবাই? আলু বেগুনের তরকারি, একটা আলু বেগুনের একটা তরকারি এবং চিকেন কষা। তো খুবই সুন্দর, মানে দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে, খাবার পরে বোঝা যাবে। এটা হচ্ছে আলু বেগুনের তরকারি সঙ্গে ডাল, একদম ঘরোয়া খাবার, খুব সুন্দর। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সারাদিন লাঞ্চ না করে তারপরে রাতের একটা খাবার দেখলে গরম গরম বেশ ভালোই লাগছে। তো শুরু করা যাক। আজকে আমরা ডিনার দিয়ে শুরু করছি, লাঞ্চ তো হয়নি। আজকে লাঞ্চ হয়েছিল হচ্ছে মোমো আর কফি। খুব টেস্টি, ডালটাও খুব ভালো হয়েছে এবং বেগুন আলুর তরকারিটা খুব ভালো। এটা ওভারঅল খুবই সুন্দর। এখানে এখনো পর্যন্ত সেরকম খুব ভিড়ভাড়টা নেই, যেহেতু উইকডেজ, তো সেই কারণে লোক অনেকই কম আছে। আমরা রয়েছি প্লাস আরও কয়েকজন গেস্ট এখানে আছে। তো আপনারা যদি চারখোলে আসেন ঘুরতে, অবশ্যই আমি সাজেস্ট করব। যদি একটা খুব কোজি অ্যাকোমোডেশন চান তাহলে কিন্তু রত্না হোমস্টেকে ট্রাই করা যেতেই পারে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো এবং ওভারঅল খুব সুন্দর। ঠিক আছে, তাহলে ডিনারে কনসেন্ট্রেট করি। সো আজকে মোটামুটি দিনের শেষ হতে চললো অলরেডি, ডিনার কমপ্লিট। তো চলে এলাম রুমে, নিচ থেকে ডিনার করে এলাম, আপনাদেরকে দেখালাম যে ডিনারের জায়গাটা খুব সুন্দর এবং ওভারঅল খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো এবং এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। তো আর আজকে বিশেষ কিছু আর দেখানোর নেই, রাত হয়ে গেছে। এখন কিছু টুকটাক কাজ আছে, একটু কিছু এডিটিং এর কাজ আছে, সেগুলো করব, করে শুয়ে পড়বো, কারণ কালকে নতুন ডেস্টিনেশনে আবার যেতে হবে কালকে। তো এটাই হচ্ছে আজকের দিনটা, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং কালকের নতুন কি আসতে চলেছে সেটার জন্য অপেক্ষা করুন। সারপ্রাইজ রইল কালকের নতুন ডেস্টিনেশন। থ্যাংক ইউ, গুড নাইট।